কার্য, ক্ষমতা, শক্তি। আচ্ছা, এই চ্যাপ্টারটার বেশ কিছুটা পার্ট তোমার ক্লাস 9-এ ছিল। কার্য কী, তার একক কী, মাত্রা কী, কার্য কী রাশি, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক, শক্তি কাকে বলে, শক্তির বিভিন্ন প্রকার। এই পার্টগুলো তোমার ক্লাস 9-এর ছিল। তুমি একবার ওই পার্টটা দেখে নিও। ওখান থেকে একদম প্রশ্ন আসবে না সেটা নয়, প্রশ্ন আসতেই পারে, কিন্তু যে পার্টটা ক্লাস 9-এ ছিল সেই পার্টটা আর আলোচনার মধ্যে আমি রাখছি না। আজকে আমরা এখানে আলোচনা করব প্রথমেই সংরক্ষী বল আর অসংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স। সংরক্ষী বা কনজারভেটিভ আর অসংরক্ষী বা নন কনজারভেটিভ। আচ্ছা, কাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল? কোনো বল দ্বারা কৃতকার্য যদি পুনরুদ্ধার করা সম্ভব হয়, if the work done by the force can be restored, এটা কিভাবে সম্ভব? একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরে নাও তোমার কাছে একটা বস্তু আছে তোমার হাতে, তুমি বস্তুটাকে অভিকর্ষের বিপরীতে উপর দিকে ছুঁড়ে দিলে। তাহলে এই যে তুমি অভিকর্ষের বিপরীতে বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে দিলে, বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, এবং অভিকর্ষের বিপরীতে তোমাকে যদি ছুঁড়তে হয়, অভিকর্ষ বলটা আমরা ধরে নিই নিচের দিকে কাজ করে, তাহলে অভিকর্ষ বলের বিপরীতে তোমাকে কিন্তু বেশ কিছুটা কার্য করতে হবে, তাই না? আমি একটা বলকে উপর দিকে ছুঁড়বো মানে কি, আমাকে প্রযুক্ত বলের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে বেশ কিছুটা পরিমাণ কার্য করতে হবে। এবার বলটা উপর দিকে উঠে গেল, উঠে যাওয়ার পর একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে বলটা থেমে যাবে মুহূর্তের জন্য। তারপর কি হবে, বলটা আবার তোমার হাতে ফিরে আসবে, এবং দেখা যাবে ক্যালকুলেশন করলে তুমি যে শক্তি দিয়ে ছুড়ে দিয়েছিলে বলটা সেই শক্তি নিয়ে তোমার হাতে ফিরে আসবে। তার মানে তুমি যা কৃতকার্য করেছিলে সেটা আবার তুমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। কখন? যখন বস্তুটা অভিকর্ষ বলের অধীনে গতিশীল। তাহলে সেক্ষেত্রে সেই বলটাকে, মানে অভিকর্ষ বলটাকে, গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমি বলবো কনজারভেটিভ ফোর্স। হয়ে গেল? আচ্ছা, নন কনজারভেটিভ ফোর্সগুলো, পৃথিবীতে বেশিরভাগ ফোর্সই নন কনজারভেটিভ। স্বাভাবিকভাবেই আমি বলতে পারি আগেরটার সঙ্গে অ্যানালজি রেখে, যদি কোনো বল দ্বারা কৃতকার্যকে আমি পুনরুদ্ধার করতে না পারি, ক্যান নট বি রিস্টোর্ড, তাহলে সেক্ষেত্রে সেই বলটাকে আমি বলবো অসংরক্ষী বল। কীরকম? আমি একটু উদাহরণ দিই। যে একটা ভূমির ওপর বা মেঝের ওপর একটা বস্তু রাখা আছে, তুমি বস্তুটাতে একটা বল প্রয়োগ করলে, সে a force is applied P, and due to application of the force the body gets displaced by a distance, suppose s. তো কি ঘটনা ঘটলো, যে বস্তুটাতে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা বেশ কিছুটা সরে গেল, তাই না? আচ্ছা, কখনো কি সম্ভব যে বস্তুটা গেল আবার নিজে থেকেই ফিরে চলে এলো? সম্ভব নয়। আচ্ছা, বস্তুটা থামলো কেন সে সম্পর্কেও আলোচনা হয়েছে, যে আমি যদি পি বল প্রয়োগ করি, সংস্পর্শ তলে আরেকটা বল কাজ করে যেটাকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল তুমি যে বলটা প্রয়োগ করেছো তার এগেনস্টে একটা বাধার প্রয়োগ সৃষ্টি করে, সেই বাধার ফলে বস্তুটা ধীরে 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 কিছুটা যাবার পর থেমে যায়, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, এই যে ঘর্ষণ বল, তুমি কিন্তু যে বলটাকে ঠেললে, তুমি কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে বেশ কিছুটা কার্য করলে। এই যে ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছুটা কাজ করলে সেই কার্যটা কিন্তু তুমি কখনোই ফেরত পাবে না, মানে বস্তুটা আবার তোমার কাছে আসবে ঘুরে বাই সাম ওয়ে, দ্যাট ইজ নট পসিবল। তাহলে এক্ষেত্রে তুমি বলতে পারো যে ফ্রিকশনাল ফোর্সটা তুমি ব্যবহার করলে, সেই ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, এটা কিন্তু হয়ে গেল অসংরক্ষী বল। The work done by the frictional force cannot be restored. ঠিক আছে? এই গেল তোমার সংরক্ষী বল আর অসংরক্ষী বল। আচ্ছা, এরপর আমি আলোচনা করছি যান্ত্রিক শক্তি। আচ্ছা, এটা কিছুটা পার্ট ক্লাস 9-এ প্রবাবলি ছিল। আচ্ছা, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে? খুব সিম্পল,
যান্ত্রিক শক্তি বলতে বোঝায় বা মেকানিক্যাল শক্তি বলতে বোঝায় দিস ইজ সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, অর্থাৎ একটি বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টিকে আমরা যান্ত্রিক শক্তি বলে থাকি। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখতে হবে, একটা বস্তু বা বস্তু সংস্থা যখন গতিশীল হবে ইন এনি ফর্ম, যে কোনো দিকে যে কোনোভাবে গতিশীল হোক না কেন, টোটাল মেকানিক্যাল এনার্জি মাস্ট বি কনসার্ভ, অর্থাৎ তার গতিপথে স্থিতিশক্তি বা গতিশক্তি এরা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে, মানে ইপির মান কমতে পারে, তাহলে ইপির মান যখন কমবে ইকের মান বাড়বে, যাতে যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত হয়। আবার একই রকম ভাবে কোনো বস্তুর যদি ইপি বেড়ে যায়, তুমি নিশ্চিত থাকো তার ইকে কমে যাবে, যাতে তার যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই স্টেটমেন্টটাকে বলা হয় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, এবং এটা আমাদের যে কোনো কেসে যে কোনো বস্তুর গতির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো, দুটো উদাহরণ দিয়ে দেখাবো। তার মধ্যে একটা উদাহরণ তোমাদের ক্লাস 9-এ ছিল, সেটাও আরেকবার আলোচনা করছি, যে অভিকর্ষের অধীনে একটা বস্তু গতিশীল, তোমাকে দেখাতে হবে যে বস্তুর যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, যে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ঘর্ষণ বা কোনো অপচয়ী বল থাকলে চলবে না। যদি এই দুটো বলের ক্রিয়ায় কোনো বস্তুর শক্তির অপচয় না ঘটে, তাহলে সেক্ষেত্রে বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি যান্ত্রিক শক্তি সবসময়। আমরা দুটো কেস আলোচনা করব, একটা হচ্ছে অভিকর্ষের অধীনে একটা বস্তুর গতি, আর একটা নততল বরাবর একটা বস্তুর গতি, এবং সেই দুই ক্ষেত্রে আমি দেখাবো যে যান্ত্রিক শক্তি কোনোভাবেই পরিবর্তিত হয় না। আচ্ছা বেশ, প্রথমে অভিকর্ষের অধীনে বস্তুর যান্ত্রিক শক্তি, তো সেটার জন্য আমি কি করলাম, এই ধরে নিলাম একটা বস্তু অভিকর্ষের অধীনে পড়ছে। সাপোজ বস্তুটার প্রাথমিক অবস্থান এ, ভূমি থেকে বস্তুটা এই উচ্চতায় রয়েছে, তুমি কি করলে বস্তুটাকে ফেলে দিলে। এবার বস্তুটাকে যেই ফেলে দেওয়া হলো, বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে সোজা মাটিতে গিয়ে আঘাত, এটা হচ্ছে সি বিন্দু। আমি বস্তুটার মাঝামাঝি আরেকটা অবস্থান ধরে নিলাম, সে ডি বিন্দু। আচ্ছা, এই দূরত্বটা ধরে নিলাম এক্স। তোমাকে দেখাতে হবে at each and every point on its motion total mechanical energy of the particle is constant. যদি তোমার কনস্ট্যান্ট হয়, তাহলে আমি বলবো যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনসার্ভ। আচ্ছা, কিভাবে দেখাবো, তিনটে অবস্থান। প্রথমে আমি চলে যাচ্ছি এ অবস্থানে। আচ্ছা, এই অবস্থানে যখন করছি, দেখো এই অবস্থানে স্থিতি শক্তি ইপি কত হবে? স্থিতি শক্তির রাশিমালা তোমরা জানো, যে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু যদি এই উচ্চতায় থাকে, তাহলে সেক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় mgh। and what is the kinetic energy? কাইনেটিক এনার্জি এ বিন্দুতে হয়ে যাবে 0। কেন 0 হবে? কারণ বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। আমি এভাবে ফেলছি, এমন নয় যে বস্তুটাকে এইভাবে ফেলে দিচ্ছি। আমি বস্তুটা আমার হাতে ছিল, আমি জাস্ট রিলিজ করলাম, তাহলে সেক্ষেত্রে ইউটা 0, আমি বলতে পারি ইউকে 0। সেক্ষেত্রে টোটাল এনার্জি অ্যাট এ, যান্ত্রিক শক্তি ফর্মুলা হচ্ছে ইপি প্লাস ইকে, তাহলে এটা হয়ে যাচ্ছে mgh প্লাস 0। তাহলে ফাইনালি আমার পড়ে থাকছে এ বিন্দুতে যান্ত্রিক শক্তির মান হয়ে যাচ্ছে mg h। খুব সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এবার চলে যাও বি বিন্দুতে। আচ্ছা, বি বিন্দুতে যখন আমি আসছি, বি বিন্দুটা ভূমি থেকে h মাইনাস x উচ্চতায় অবস্থিত। এটা না বোঝার কিছু নেই, টোটাল হাইট হচ্ছে h, x দূরত্ব নেমে আসছে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে h মাইনাস x। তাহলে বি বিন্দুতে বস্তুটার স্থিতি শক্তি হয়ে যাচ্ছে mg h মাইনাস x, আর গতি শক্তি হয়ে যাচ্ছে eke হাফ m v স্কয়ার। আচ্ছা, বি বিন্দুতে বেগটাকে আমি v ধরে নিলাম। বি বিন্দুতে বেগ নিশ্চয়ই 0 হবে না, এটা গতিপথের মাঝামাঝি কোনো বিন্দু, সো ইট মাস্ট হ্যাভ সাম ভেলোসিটি অ্যাট v। আচ্ছা, v এর মান কত হবে? সেক্ষেত্রে এবি পথটা যদি ধরি তাহলেই পেয়ে যাব। আচ্ছা, এবি পথটা যদি ধরে নিই, এবি পথের জন্য আমি যদি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs এই ফর্মুলাটা ব্যবহার করলাম, অন্তিম বেগ v, প্রাথমিক বেগ 0, দূরত্ব x, তাহলে এই ইউটাকে আমি 0 করে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে v স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা f হবে না এক্ষেত্রে হয়ে যাবে g, যেহেতু অভিক
লটসের অধীনে পড়ছে। তাহলে 2gx মানটা বসিলাম হাফ m 2gx, তাহলে ক্যালকুলেশন করলে পড়ে থাকছে mgx, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট বি, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি দুটোকে যোগ করে দাও, তাহলে এটা পড়ে থাকছে mg h মাইনাস x, আর এটা পড়ে থাকছে mgx। এটা ক্যালকুলেশন করলে পড়ে থাকছে mgh মাইনাস mgx, এটা পড়ে থাকছে প্লাস mgx, mgx কেটে গেল, তাহলে পড়ে থাকছে mgh। তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি দেখো mgh, অর্থাৎ দুটো বিন্দুতে কিন্তু আমার mgh মিলে গেছে, মানে যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত হচ্ছে। তবু আরেকটা বিন্দু দেখিয়ে দেওয়া যাক, সি বিন্দু। আচ্ছা, সি বিন্দুর ক্যালকুলেশনটা আমি এখানে করছি। আচ্ছা, সি বিন্দুতে দেখো স্থিতি শক্তিটা কিন্তু 0 হয়ে যাবে, তার কারণ সি বিন্দুটা একদম গ্রাউন্ডের উপরেই আছে। তাহলে গ্রাউন্ড থেকে মানে ভূমি থেকে এর উচ্চতা 0, তাহলে সেক্ষেত্রে ইপি ইকুয়াল টু 0। আচ্ছা, আমি ধরে নিলাম সি বিন্দুতে বেগ হচ্ছে v1, তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ m v1 স্কয়ার। আচ্ছা, v1 কি করে বের করব? আমি এসি পথটা ধরে নিচ্ছি, এসি টোটালটা নট বিসি। আচ্ছা, এসি পাথের জন্য আমি লিখতে পারি v1 স্কয়ার u স্কয়ার প্লাস 2gh, uটা আবার 0, তাহলে v1 স্কয়ার ইকুয়াল টু 2gh। মান বসিয়ে দাও, হাফ m 2gh, 2 কেটে যাচ্ছে, তাহলে mgh, তাহলে সি বিন্দুতে মোট শক্তি হয়ে যাবে 0 প্লাস mgh। কারণ আমি বলতে পারি ইসি ইকুয়াল টু mgh, ইকুয়েশন 3। এবার ইকুয়েশন 1 2 3 সবগুলো দেখো। 1 দিচ্ছে এ বিন্দুতে বস্তুটির যান্ত্রিক শক্তি, 2 দিচ্ছে বি বিন্দুতে বস্তুটির যান্ত্রিক শক্তি, আর সি দিচ্ছে সি বিন্দুতে বস্তুটির যান্ত্রিক শক্তি। মেকানিক্যাল এনার্জি এট দ্য পজিশন এ বি সি আর গিভেন বাই রেসপেক্টিভলি ইকুয়েশন নাম্বার 1 2 and 3। এবং তুমি খেয়াল করে দেখো দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি ইন অল কেসেস বা ইন 3 কেসেস ইজ mgh, তাহলে সব ক্ষেত্রেই সমান। সো দ্য মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড ইন অল কেসেস। কারণ আমি বলতে পারি যে যান্ত্রিক শক্তি সর্বদা সংরক্ষিত হবে, প্রোভাইডেড দেয়ার মাস্ট নট বি এনি টাইপ অফ ডিসিপেটিভ ফোর্স। কোনো অপচয়ী বল কিন্তু এখানে উপস্থিত থাকলে চলবে না। অপচয়ী বল যদি উপস্থিত থাকে তাহলে সেই অপচয়ী বলের জন্য কিছু পরিমাণ কৃতকার্য চলে আসবে, এবং সেই কৃতকার্যটা যদি আমি ক্যালকুলেশনের মধ্যে না আনি তাহলে সেক্ষেত্রে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ, এটা আমরা দেখাতে পারবো। সেটাও করা যেতে পারে যে অপচয়ী বল থাকলেও যদি ক্যালকুলেশনটা তুমি ঠিকঠাক করতে পারো, ওখানে অপচয়ী বলের জন্য যেটা এফেক্ট হচ্ছে, তাহলেও কিন্তু টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ দেখানো যায়। তো সেটা আমাদের আদৌ আলোচনার মধ্যে নেই। আচ্ছা, 2 নম্বরের একটা কেস করবো, এটা ক্লাস 9-এ ছিল না, যে নততল বরাবর একটা বস্তু গতিশীল। এই ধরে নাও এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, যেটা বস্তু আমি ধরে নিলাম একদম টপ পয়েন্টে আছে। সাপোজ পয়েন্ট এ and it is at rest, আমি ধরে নিলাম এটা ভূমি থেকে এই উচ্চতায় আছে। নততল বরাবর বস্তুটা বেশ কিছুটা পথ ঘুরিয়ে এলো, ঘুরিয়ে বি অবস্থানে এলো। আমি ধরে নিলাম এই এবি, এই পথটা হচ্ছে এক্স। একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু বিস্তৃত বস্তু পয়েন্ট অবজেক্ট নয়, তাহলে সেক্ষেত্রে ইন দ্যাট কেস ডিসটেন্স উইল বি মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার পয়েন্ট। মানে এখানে এ বিন্দুর মধ্যবিন্দু থেকে বি বিন্দুর মধ্যবিন্দু দূরত্ব সবসময়, এমন নয় এই প্রান্ত থেকে এই প্রান্ত বা এই প্রান্ত থেকে এই প্রান্ত, সেরকম ব্যাপার নয়। আমরা সবসময় মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা দেখাবো। দেখো আমি সেখানে দেখাতে চেয়েছি, এখানেও তোমার মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স, এখানেও তোমার মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স। এবং মিড পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ মাস, ভর কেন্দ্র, অ্যাজ ইফ দ্য টোটাল মাস অফ দ্য বডি ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। আমরা পরে আবার আলোচনা করব যে ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে কল্পনা করা। যাই হোক, তাহলে এটা গেল একটা ইনক্লাইন্ড প্লেন উইথ ইনক্লিনেশন থিটা। বস্তুটা প্রথমে এ অবস্থানে ছিল, এ অবস্থানে বস্তুটির বেগ 0, ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি 0, and the point is at a vertical height h. নততল বরাবর কতটা উচ্চতায় আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমরা দেখব ভূমি থেকে কতটা উচ্চতায় আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার এই বিন্দুর ক্যালকুলেশনটা খুব সোজা। আমি বলতে পারি এ বিন্দুতে কাইনেটিক এনার্জি 0
এবং পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল mgh। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি EA ইকুয়াল টু mgh প্লাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু mgh। এ বিন্দুর ক্যালকুলেশনে কোনো জটিলতা নেই, ইজি হয়ে গেল। কিন্তু বি বিন্দুর ক্যালকুলেশনে যখনই আমি আসবো ব্যাপারটা অতটা সোজা হবে না। আচ্ছা, বি বিন্দুটা এখানে এসছে। আচ্ছা, বি আমি ধরে নিলাম বি বিন্দুতে বেগ ভি। তাহলে আমি যদি এবি দূরত্বের কথা ভাবি, দেখো এবি পথটার জন্য প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ ভি, দূরত্ব ইকুয়াল টু এক্স, ত্বরণ ইকুয়াল টু জি সাইন থিটা। আশা করছি মনে পড়ছে, ফিক্সড চ্যাপ্টারে করেছিলাম যে আমি এখানে ঘর্ষণ বলটাকে উপেক্ষা করছি, মসৃণ তল ধরে নিলাম। তাহলে মসৃণ তল ধরে নিলে জি সাইন থিটা, মিউ কস থিটার টার্মটা আসবে না। তাহলে এখানে যদি আমি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs এই ফর্মুলাটা বসাই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু করে থাকবে 2 জি সাইন থিটা ইনটু এক্স, বা আমি সাজিয়ে লিখতে পারি দিস ইজ 2gx sin থিটা ভি স্কয়ার সমান। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি দ্য কাইনেটিক এনার্জি এট বি that is equal to half m v square half m 2gx sin theta, 2 cancels out, তাহলে এটা পড়ে থাকছে mgx sin theta। this is the kinetic energy at the point b। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি আমি জানি এটা গ্রাউন্ড থেকে উচ্চতা ধরতে হয়। আমার যদি এটা সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এটা হচ্ছে তোমার বি বিন্দুটা ভূমি থেকে কতটা উচ্চতায় আছে সেটার হিসেব, তাই না? এই হিসাবটাকে আমি যদি x0 বলি, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি mg h মাইনাস হচ্ছে না mg ইনটু x0। ঠিক আছে, mg যেহেতু বি বিন্দুটা বা বি বস্তুটা কি হচ্ছে ভূমি থেকে x0 উচ্চতায় আছে, তাহলে mg ইনটু x0। আচ্ছা, x0টাকে আমি লিখতে পারি mg h মাইনাস cd, সরি h মাইনাস ac। দেখে নাও আরেকবার, h মাইনাস ac, তাহলে এটা হচ্ছে h আর এটা হচ্ছে ac। তাহলে h মাইনাস ac করলে x0 বা cd। আমি x0 যদি আলাদা নাম নাও দিই, দেখে নাও বুঝতে যদি না হয়, mg ইনটু cd বলতে পারতাম প্রথম ক্ষেত্রে, mg ইনটু cd। দ্বিতীয় ক্ষেত্রে হলো ad মাইনাস ac, ad সমান h আর ওটা ac। আচ্ছা, ac-টা কত হবে? দেখো এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, ট্রায়াঙ্গেল ABC, এখানে যদি আমি sin থিটা নিই, sin থিটা তোমরা জানো লম্ব বাই অতিভুজ। তাহলে আমার পড়ে থাকছে দেখো AC ইকুয়াল টু AB sin থিটা। আচ্ছা, AB sin থিটা মানে হচ্ছে AB মানে x, আর এটা পড়ে থাকছে h মাইনাস x sin থিটা। ঠিক আছে, the what will be the total energy? total energy calculation আমি এখানে করছি। total mechanical energy at B সেটা হচ্ছে EK প্লাস EP। আচ্ছা, EK এর মানটা যাকে বসাই mg x sin theta প্লাস mg h মাইনাস x sin theta। দেখো পড়ে থাকছে mg x sin theta প্লাস mgh মাইনাস mgx sin theta। দেখো এই পার্টটা পুরো কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে mgh। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 and this is equation number 1। দুটোই দেখো mgh। তাহলে আমি কি পেলাম? এ বিন্দুতে বস্তুটার যে পরিমাণ যান্ত্রিক শক্তি থাকছে, বি বিন্দুতেও বস্তুটার একদম সমপরিমাণ যান্ত্রিক শক্তি থাকছে। So the total mechanical energy is conserved। হ্যাঁ, ঘর্ষণ বলটাকে তুমি যদি ক্যালকুলেশনে আনতে, তাহলে কিন্তু ব্যাপারটা জটিল হয়ে যেত। অবশ্য ঘর্ষণ বল আনারও কথা নয়, কারণ যান্ত্রিক শক্তির যেটা সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, সেখানে কিন্তু বলেই দিচ্ছে ইন অ্যাবসেন্স অফ ডিসিপেটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ আ ডিসিপেটিভ ফোর্স, অপচয়ী বল। তাহলে সেক্ষেত্রে ওটা ক্যালকুলেশনের মধ্যে আনবো না আমি। ওইটার ক্যালকুলেশন বাদ দিলে বাকিটা দেখো খুব একটা কঠিন ব্যাপার নয়, খুব সহজেই আমি দেখিয়ে দিতে পারি। দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি উইল বি কনজার্ভড। ঠিক আছে, এরপর
ওয়ার্ক পাওয়ার এনার্জি কনসেপ্ট তোমাদের কাছে নতুন নয়, ক্লাস 9 থেকেই করছো। ফর্মুলা জানা আছে, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা, পাওয়ারের ফর্মুলা সব তোমার জানা আছে। তোমাকে জাস্ট একটু বুদ্ধি লাগিয়ে অঙ্কগুলো করতে হবে। দেখো এরকম একটা অঙ্ক দিয়েছে যে 5 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তু একটা সরল রেখা বরাবর 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে। পার্টিকেল of mass 5 gram is moving with velocity 10 centimeter per second. আচ্ছা, এবার কি হয়েছে বলছে you apply some force 10 root to 9 making an angle 45 degree. আমি সেকেন্ড পজিশনটা দেখাচ্ছি। সেকেন্ড পজিশনটা কি হচ্ছে, সেম অবজেক্ট you apply a force 10 root to 9 মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, মানে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো। বলছে 1 সেকেন্ডে বস্তুটির গতিশক্তির পরিবর্তন করো। ফাইন্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইন 1 সেকেন্ড। প্রশ্ন আশা করছি বোঝা গেছে। একটা পার্টিকেল অফ মাস m 5 গ্রাম ইজ মুভিং উইথ ভেলোসিটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তারপরে কি করছে, ইউ অ্যাপ্লাই সাম ফোর্স 10 root to 9 মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড। ফাইন্ড দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট ইন 1 সেকেন্ড। অর্থাৎ বস্তুটার প্রাথমিক এই অবস্থাটা ছিল, আমি কি করলাম 10 root to 9 ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে অ্যাপ্লাই করলাম। এর ফলে 1 সেকেন্ডে বস্তুটার গতিশক্তি কি পরিবর্তিত হবে, এক্সপেক্টেড পরিবর্তিত হবে। কারণ প্রথমে যেটা বেগ ছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড, যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এক্সপেক্টেড তার ভেলোসিটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড থাকবে না, ইটস ভেলোসিটি উইল চেঞ্জ। তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়ে কত হচ্ছে বের করবে, দেন ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন কাইনেটিক। তো একদম প্রাথমিক অবস্থানটার কথা ভাবো, এট দ্য ইনিশিয়াল কন্ডিশন বা ইন দ্য ফার্স্ট কেস টোটাল কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম হচ্ছে 5 ভি স্কোয়ার, ভি হচ্ছে তোমার 10, তাহলে 100, তাহলে এটা হয়ে যেতে দেখো 250 হয়। This is the total mechanical total kinetic energy of the particle in the first case. হয়ে গেল। এইবার তুমি সেকেন্ড কেসটা নিয়ে আলোচনা করো। দেখো যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেটাকে দুটো উপাংশে ভাঙা যায়। এদিকে হয়ে যাবে 10, আচ্ছা আমি এখানে নাম দিই, এখানে দেখা যাবে না। সাপোজ দিস ইজ fx, দিস ইজ fy। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি ফোর্সের একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস থাকছে, একটা ওয়াই অ্যাক্সিস থাকছে। তাহলে ডিউ টু দিস ফোর্স দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল চেঞ্জ অ্যান্ড ডিউ টু দিস ফোর্স অলসো ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল চেঞ্জ। তাহলে এখানে আমার পার্টিকেলের মোশনটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। কিভাবে, ওয়ান ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়ান ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ক্যালকুলেশন কিন্তু আমাকে এখানে আলাদাভাবে করতে হবে। তো প্রথমে আমি এক্স অ্যাক্সিসের ক্যালকুলেশনটা করছি। দেখো এক্স অ্যাক্সিসের কথা যদি ভাবছি, আচ্ছা সেকেন্ড কেসের আবার আমার এটা হলো এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস। আচ্ছা অ্যালং এক্স অ্যাক্সিস ফোর্স কত, fx কত হবে 10 root 2 cos 45। আচ্ছা cos 45 মানে 1/√2, তাহলে এটা পড়ে থাকছে 10 √2 into 1/√2 কেটে যাচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে, আমি যদি fx বলি, অবভিয়াসলি fx বাই m, m কত, m হচ্ছে 5, তাহলে 10/5 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে vx কত হবে, vx ইকুয়াল টু ux প্লাস fx ইনটু t। এখানে t বলেছে 1 সেকেন্ড, তাহলে t এর মান 1, মানটা বসিয়ে দাও। প্রাথমিক বেগ কত ছিল, x অক্ষ বরাবর 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 প্লাস fx মানে 2, এটা হচ্ছে 1, তাহলে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে x অক্ষ বরাবর বেগটা পরিবর্তিত হয়ে হলো 10 থেকে 12। এবার যদি আমি y অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করি, এবার চলে এসো y অ্যাক্সিস, সেকেন্ড কেস, স্টিল সেকেন্ড কেস চলছে। আচ্ছা y অ্যাক্সিস বরাবর fy কত হবে 10 √2 sin 45। আচ্ছা sin 45 1/√2, তাহলে এটাও কিন্তু 10/2। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন হয়ে যাবে 10/5, এটাও হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে হোয়াট উইল বি vy,
uy প্লাস fy ইনটু t, t মানে 1 বলেছে। আচ্ছা এবার বলছে uy, তোমার যদি বস্তুটার প্রাথমিক অবস্থা মনে থাকে, এটা ছিল বস্তুটা এই দিকে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল ইনিশিয়ালি। তাহলে y অক্ষ বরাবর বস্তুটার বেগ কত ছিল? y অক্ষ বরাবর বস্তুটার কোনো বেগ ছিল না। ইনিশিয়ালি the body does not have any velocity along y direction, so uy will be 0. তাহলে 0 plus 2 into 1, so this is 2 centimeter. তাহলে আমি কি পেলাম? due to application of the force, the velocity of the particle along x-axis is 12 centimeter per second and body acquires a velocity along y-axis too. অর্থাৎ বস্তুটা প্রথমে আনুভূমিক দিকে গেলেও প্রযুক্ত বলের জন্য আমার নির্দিষ্ট সময় পর 1 সেকেন্ড পর x অক্ষ এবং y অক্ষ দুদিকেই বেগের উপাংশ আছে। x অক্ষ বরাবর 12, y অক্ষ বরাবর 2। তাহলে জেনারেল ভেলোসিটি কত হবে? আমি জানি যদি x আর y অক্ষ বরাবর কম্পোনেন্ট জানা থাকে, তাহলে আমি অ্যাকচুয়াল ভেক্টরটার মান কত সেটা বের করে দিতে পারি। তাহলে অ্যাকচুয়াল বেগ v যদি বলি, তাহলে আমার ফর্মুলা হচ্ছে ভেক্টর অলরেডি আমাদের হয়ে গেছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এটা 12 স্কয়ার প্লাস 2 স্কয়ার 144 প্লাস 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 148 সেন্টিমিটার। তোমাকে কি বলেছে? কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি আমি যদি E2 বলি, তাহলে এটা হয়ে যাবে হাফ mv স্কয়ার, তাহলে হাফ m এর মান হচ্ছে 5, v স্কয়ার মান হচ্ছে 148, তাহলে এটা হচ্ছে 74 2 সরি এটা হচ্ছে 74 হচ্ছে 3 37 39, দেখো মনে থাকছে 370। সো দ্য চেঞ্জ ইন এনার্জি দ্যাট ইজ অবভিয়াসলি E2 minus E1, এটা হয়ে যাবে 370 minus 250, তাহলে এটা পুরো থাকবে 120। দেখো বোঝা গেছে? যেটা ভুল যেটা হয়, y অক্ষ বরাবর বস্তুর গতিটা ক্যালকুলেশনের সময় অনেকে বাদ দিয়ে ফেলে। কিন্তু এখানে মনে রাখতে হবে বস্তুটার কিন্তু y অক্ষ বরাবরও একটা ভেলোসিটি চলে আসবে এবং সেটাও ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, সেটাও বস্তুর বেগ পরিবর্তন ঘটাবে। y অক্ষ বরাবর ক্যালকুলেশনটা যদি বাদ দিয়ে যেতে, তাহলে সেক্ষেত্রে ওটা 148 নয় 144 হতো, এবং সেক্ষেত্রে এটা আসতো 144 মানে 72, 360 হয়ে যেত, তোমার উত্তর হয়ে যেত 110, উত্তরটা ভুল হয়ে যেত। দেখে দেখো। আচ্ছা নেক্সট প্রবলেমে চলে যাওয়া যাক। নেক্সট একটা প্রবলেম আছে। আচ্ছা একটা বস্তু নততল বরাবর উপর দিকে উঠছে মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটাকে নততল বরাবর উপর দিকে তুলছো। থিটা হচ্ছে তার নতি। ছবিটা আমি আঁকি। সাপোজ দিস ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন। let theta be the inclination. কি বলেছে? 10 কেজি ভরের একটি বস্তু 50 সেন্টিমিটার উচ্চতার বিন্দুতে তোলা হবে। তাহলে এই মনে করে একটা বস্তু ছিল, সাপোজ এর মাস হচ্ছে লিখে দিচ্ছি এখানে m ইকুয়াল টু বলেছে 10 কেজি, আর কি বলেছে থিটা ইকুয়াল টু বলেছে 45 ডিগ্রি। তুমি কি করেছো? এই বস্তুটাকে ঠেলে, এটা বলেছে উচ্চতা, হাইটটা বলে দেওয়া আছে, বলেছে প্রাথমিক তল থেকে 50 সেন্টিমিটার উচ্চতার একটা বিন্দুতে তোলা হলো। প্রাথমিক তল থেকে মানে কিন্তু এটা প্রাথমিক তল থেকে 50 সেন্টিমিটার মানে অ্যাকচুয়ালি তোমার কিন্তু এই হাইটটা বলা আছে 50 সেন্টিমিটার মানে অবভিয়াসলি 0.5 মিটার। তাহলে এখানে h ইকুয়াল টু বলেছে 0.5 মিটার। ঠিক আছে, এই জিনিসটা খালি তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। বলেছে প্রাথমিক তল থেকে 0.5 মিটার, ফ্রম দ্য primary plane it is situated at a height 0.5 meter. বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, you have to consider friction, বলেই দিয়েছে mu equal to 0.2। তারপর বলেছে find the work done, what will be the work done in such cases। প্রশ্ন বলে গেছে 10 কেজি ভর সম্পন্ন একটা বস্তুকে থিটা ইকুয়াল টু 45 নতি বিশিষ্ট নততল বরাবর ঠেলে তুমি তুলে দিলে। কতটা ডিসটেন্স তুললে? ফ্রম দ্য প্রাইমারি প্লেন ইট ইজ এট এ হাইট 0.5 মিটার, 50 সেন্টিমিটার বলেছে।
if mu equal to 0.2 find out the weight. আচ্ছা ওয়ার্ক ডানের ফর্মুলা খুব সিম্পল, যে আমি যদি ফোর্সটা বার করতে পারি আর এই ডিসটেন্সটা যদি আমার x হয় তাহলে কি হবে f ইনটু x, তাই না? আমাকে এটা হয়ে যাবে f ইনটু x। কিন্তু f এর মান কত? f এর মান কিন্তু তোমার জানা আছে কত হয়, ওটা করে দেখাবার দরকার নেই, তুমি লিখে ফেলবে। এক্ষেত্রে ক্রিয়াশীল বল m g sin থিটা প্লাস মিউ cos থিটা। এই যে এই ত্বরণের মানটা আমরা কিন্তু ক্যালকুলেশন করেছিলাম ফ্রিকশন চ্যাপ্টারে, মনে পড়ছে? বস্তু যদি নততল বরাবর নিচের দিকে নামে তাহলে এটা হয়ে যায় g sin থিটা মাইনাস মিউ cos থিটা, আর বস্তুটাকে ঠেলে যদি উপর দিকে তোলো তাহলে সেক্ষেত্রে g sin থিটা প্লাস মিউ cos থিটা। ঠিক আছে, তো আমি ফোর্স বলেছি বলে m দিয়ে গুণ করে দিলাম, তাহলে দিস ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা ওয়ার্ক ডান কত হবে ইনটু ডিসটেন্স, তাহলে ওয়ার্ক ডান ইন সাচ কেস উইল বি f ইনটু x, তাহলে এটা পড়ে থাকছে mg sin থিটা প্লাস মিউ। আচ্ছা x টা কিন্তু সরাসরি দেওয়া নেই, কি দেওয়া আছে? h দেওয়া আছে। সাপোজ দিস ইজ h, h ইজ গিভেন। তাহলে এখান থেকে দেখো আমি যদি sin থিটার মান করি, sin থিটা ইকুয়াল টু h বাই x, তাহলে x ইকুয়াল টু লিখতে পারি h বাই sin থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে h বাই sin। তাহলে আমি যদি করি এভাবে, এটাকে এইভাবে লিখতে পারি mgh sin থিটা ক্যান্সেল হয়ে গেল প্লাস মিউ cos থিটা বাই sin থিটা, তাহলে এটা হয়ে গেল cot থিটা। দিস ইজ দ্য ওয়ার্ক ডান। মান বসিলাম, তাহলে এটা পড়ে থাকছে m, m মানে 10, g মানে 9.8, h কত বলেছে 0.5 ইনটু 1 প্লাস মিউ হচ্ছে 0.2 cot থিটা, cot 45 মানে কিন্তু 1, tan 45 cot 45 1, তাহলে এটা আর এটা গুণ করলাম কত হলো 5, 9.8, এটা পড়ে থাকছে 1.2, এটা গুণ করলে আসছে দেখো 6, তাহলে 6 ইনটু 9.8 অবভিয়াসলি সবই এসআই, এটা হয়ে যাবে ক্যালকুলেশন করা কিছু কঠিন নয়। 4 এর উপরে থাকছে 58.3, সো সিম্পল। ঠিক আছে, আচ্ছা একই রকমের একটা অঙ্ক দিয়েছে যে 500 কেজি ভর সম্পন্ন একটা বস্তুকে কি বলেছে, সরি একটি গাড়ি, 500 কেজি ভরের একটা গাড়ি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে, ভি বলেছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমেই তুমি এটাকে কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও, তাহলে এটা হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে 500 কেজি ভর সম্পন্ন একটা গাড়ি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা নততল বরাবর উপরে উঠছে, এবং বলে দিয়েছে নততলটা হচ্ছে 1/25 নততল। দেখো আর কিচ্ছু করে দেওয়া নেই, বলেছে একটা 1/25 নততল বরাবর উপরে ওঠে। তো এখানে এই টার্মটাই শুধুমাত্র নতুন, বাকি কোনো কিছু সমস্যা নেই। যদি তোমাকে 1/25 নততল বলে তাহলে তোমাকে মনে রাখতে হবে নতিকোণ যদি থিটা হয় যে tan থিটা সমান 1/25 এরকম দেওয়া আছে। ঠিক আছে, মানে তোমাকে যদি বলে নততলটা হচ্ছে 1/25 নততল, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে নততলের নতিকোণ যদি থিটা হয় tan থিটা, তাই তো? কারণ এটা যদি 1 হয় এটা হচ্ছে 25, tan লম্ব বাই ভূমি, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে √/625 প্লাস 1 626। তাহলে আমার কিন্তু sin থিটা cos থিটাটা লাগবে, তাহলে sin থিটা ইকুয়াল টু 1/626 আর cos থিটা সমান 25/√626। দেখো এই পার্টটা হয়ে গেল। এবার কি বলেছে, যদি ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হয়, if the coefficient of friction is 0.1 find the power of the car। কৃতকার্য নয়, একবারে তোমাকে পাওয়ার চেয়ে বসেছে। ঠিক আছে, তো এটা দেখো আরো সহজ হয়ে গেল যে ক্ষমতার একটা জিনিস তুমি করেছিলে যে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। ঠিক আছে, পাওয়ার
পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, ফর্মুলা ছিল ক্লাস 9-এ, দেখে নেবে আরেকবার বইতে। আচ্ছা, এফ এর মান হয়ে যাচ্ছে mg sin থিটা প্লাস মিউ cos থিটা, এটা হলো ফোর্স ইন্টু ভেলোসিটি, মান বসিয়ে দাও, সব দেওয়া আছে, এটা 500, এটা 9.8 sin থিটা 1/626 প্লাস মিউ 0.1 cos থিটা 25 root over 626 into v মানে 20। এবার তুমি বাকিটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের। ঠিক আছে, বেশ, আরেকটু ক্যালকুলেশন করে নিই, এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন। বলছে একটা বস্তু উল্লম্ব বৃত্তপথে ঘুরছে, মোশন অফ এ পার্টিকেল ইন ভার্টিক্যাল প্লেন, মানে এতদিন পর্যন্ত যা কিছু আলোচনা করেছি খেয়াল করে দেখবে, পার্টিকেল ইজ মুভিং ইন হরাইজন্টাল প্লেন। এবার এখানে আমি বলেই দিচ্ছি দ্য পার্টিকেল ইজ মুভিং ইন আ ভার্টিক্যাল প্লেন, এটা কিন্তু একটা প্রবলেমের মতোই ভাবতে পারো, এরকম একটা ভার্টিক্যাল প্লেন। আর তুমি ভাবতে পারো যে তুমি একটা সুতোর সাহায্যে একটা পাথর বেঁধেছো, এই সেটাকে এইভাবে ঘোরাচ্ছ, ভার্টিক্যাল প্লেন, তাহলে বস্তুটা এইভাবে বৃত্তাকার পথে আবর্তন করবে। আমি ধরে নিচ্ছি let it moves in anti clockwise direction, এটা হচ্ছে কেন্দ্র, সুতোর সাহায্যে বাঁধা আছে, আমি ধরে নিলাম এই অবস্থানটাকে নাম দিলাম এ, আর একদম টপ পয়েন্টটা নিলাম, এই পজিশনটাকে নাম দিলাম বি। একদম এ পয়েন্টে বস্তুটার বেগ হচ্ছে ইউ, আর বি বিন্দুতে বস্তুটার বেগ হচ্ছে ভি। যখন এইভাবে ঘুরবে তখন কিন্তু লিনিয়ার ভেলোসিটি স্পিড কোনোটাই সেম থাকবে না। তুমি নিজেই ভেবে দেখো যে তুমি যদি একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে এইভাবে ঘোরাও, যখন বস্তুটা নিচের অবস্থানে থাকবে, একদম নিচের অবস্থানে, তখন তুমি কিন্তু বস্তুটাকে একটু বেশি ফোর্স দেওয়ার চেষ্টা করবে যাতে বস্তুটা উপর দিকে উঠে আসে। আর বস্তুটা যখন উপর দিকে উঠে গেল, দেখবে তুমি খেয়াল করে, যখন বস্তুটা উপর দিকে উঠছে তখন কিন্তু তুমি আর ফোর্স অ্যাপ্লাই করছো না, তুমি নিজে ফিল করার চেষ্টা করো, যেটা সুতোর সাহায্যে, বা যদি না ফিল করতে পারো সুতোর সাহায্যে কিছু একটা বেঁধে তুমি ঘোরাবার চেষ্টা করতে পারো। তুমি খেয়াল করে দেখবে তুমি যখন ঘোরাচ্ছ একদম বটম পয়েন্টে ইউ আর অ্যাপ্লাইং দ্য ম্যাক্সিমাম ফোর্স, অ্যান্ড অ্যাট দ্য টপ পয়েন্ট ইউ আর অ্যাপ্লাইং নাথিং। তুমি সর্বোচ্চ বিন্দুতে যখন বস্তুটা পৌঁছায় তুমি কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করো না, ওটা গতিজান্ডের জন্য এইভাবে ঘুরে কভার করে আবার নিচের দিকে নামতে থাকে। আচ্ছা বেশ, এবার একটু আলোচনা করা যাক। আমি ধরে নিলাম বস্তুটির ভর m, সুতোর দৈর্ঘ্য সে l। আচ্ছা, একদম বটম পয়েন্টে ওয়েট নিচের দিকে কাজ করবে, এখানেও ওয়েট নিচের দিকে কাজ করবে, টেনশন ইন দ্য ওয়্যার এক্ষেত্রে এই দিকে কাজ করবে, সে T1। আচ্ছা, টেনশন ইন দ্য ওয়্যার এক্ষেত্রে নিচের দিকে কাজ করবে। আশা করছি বোঝা গেছে। তার কারণ আমি বলেছিলাম টেনশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য পয়েন্ট ফ্রম হুইচ ইট ইজ সাসপেন্ডেড। তোমার আঙুল তো এই মাঝখানটায় আছে, তাহলে আঙুলটার দিকেই কাজ করবে, আঙুল থেকেই ঝোলানো হয়েছে, তো একটা সুতো, এটা তো দুটো অবস্থান দেখাচ্ছে, তাহলে এখানে তোমার কেন্দ্র, তাহলে কেন্দ্রের দিকে কাজ করবে, এটাও কেন্দ্রের দিকে কাজ করবে, বুঝছে? আচ্ছা, এবার যদি আমি ইকুয়েশন অফ মোশন লেখার চেষ্টা করি দুটো বস্তু দুটো অবস্থানের ক্ষেত্রে, আমি বলেছিলাম আগের দিন একটা গাড়ি সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন বলেছিলাম যে নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার মাস্ট বি ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স, যাবে তোমাকে কেন্দ্র বরাবর লব্ধি বলটা বার করতে হবে। তাহলে যখন বস্তুটা এই অবস্থানে আছে, দেখো দুটো বল কাজ করছে, একটা T1 টুয়ার্ডস দ্য সেন্টার, একটা mg অ্যাওয়ে ফ্রম সেন্টার। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্স কত হবে? T1 মাইনাস mg, তাই না? T1 কেন্দ্র বরাবর, mg বাইরের দিকে, তাহলে কেন্দ্র বরাবর মোট বল হয়ে যাবে T1 প্লাস mg। তাহলে এই অবস্থানের জন্য আমি লিখতে পারি T1 প্লাস mg, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু অভিকেন্দ্র বল m স্কয়ার বাই r, r হচ্ছে এখানে l সুতোর দৈর্ঘ্য। আর যখন আমি বি অবস্থানে চলে যাচ্ছি, দেখো কেন্দ্র বরাবর মোট, সরি এটা মাইনাস, বি অবস্থানে কেন্দ্র বরাবর মোট বল হয়ে যাচ্ছে T2 প্লাস mg, হচ্ছে না? T2টাও কেন্দ্র বরাবর, mgটাও কেন্দ্র বরাবর, তাহলে T2 প্লাস mg মাস্ট বি ইকুয়াল টু mv স্কয়ার বাই l। এটা ইকুয়েশন নাম্বার 1 দাও, এটা ইকুয়েশন নাম্বার 2 দাও। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে তুমি যখন টান প্রয়োগ করে বস্তুটাকে ঘোরাবে, at the bottom point you apply the maximum velocity, and whenever the particle reaches at the top position you apply nothing। বি বিন্দুতে বস্তুটার উপর কোনো রকম তুমি বল প্রয়োগ করো না,
দ্যাট মিনস দ্য টেনশন ইন দ্য ম্যাক্সিমাম পয়েন্ট বি বিন্দুতে কিন্তু আমার T2টা 0 হতে বাধ্য, ঠিক আছে? এবং T2তে যদি 0 হয় তাহলে এটাই হয়ে যাবে, ভিটাই হয়ে যাবে, এখানে T2টা যদি 0 করে দিই, দেখো আমার কত থাকছে mv²/L = mg, m কেটে যাচ্ছে, তাহলে v পুরো থাকছে √gl. This is the minimum velocity that the particle must have to complete the circle. মানে এই পরিমাণ বেগ যদি তুমি এই বিন্দুতে না থাকে বস্তুটা কিন্তু ঘুরতে পারবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হয়, বস্তুটা উঠে নিচের দিকে সুতো বরাবর, সুতোর টানটা আলগা হয়ে যাবে, ঠিক আছে? মানে সর্বোচ্চ অবস্থানে ওজনটা, মানে এটা গতিজাড্যের প্রভাবে তুমি ভাবতে পারো। তুমি তো এখানে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করে দিলে, উঠে গেল যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো না, ওটা এই পর্যন্ত এসে তারপরে এই ভেলোসিটিটা কিন্তু তখন থাকতেই হবে। v is the minimum velocity that the particle must have to complete the circular path. মানে এই ন্যূনতম বেগ যদি সরবরাহ করা না হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। এটাকে বলা হয় সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। বুঝলে? বেশ, হয়ে গেল। এবার আমি কি করব, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করছি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, তাহলে এ বিন্দুতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি ইকুয়াল টু বি বিন্দুতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি লিখছি, দেখো, ফ্রম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি অনুসারে। আচ্ছা, কি করলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এ বিন্দুর কথা ভাবছি, এ বিন্দুতে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার প্লাস স্থিতিশক্তি ইউ এ লিখলাম। বি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউবি। দেখো কি হলো, ইউ এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ, ইউ বিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ। ইউবি মাইনাস ইউএ মানে হচ্ছে কি, এই দুটো বিন্দুতে স্থিতিশক্তির পার্থক্য। তুমি একটু ভেবে দেখো, এটা যদি তোমার গ্রাউন্ড হতো, আমি ধরে নিলাম বি বিন্দুটার উচ্চতা হচ্ছে সাপোজ h2, তাহলে বি বিন্দুর স্থিতিশক্তি কত হতো, mg h2। আমি ধরে নিলাম এ বিন্দুর উচ্চতা হচ্ছে h1, তাহলে এটা হয়ে যাচ্ছে mg h1। তাহলে ইউবি মাইনাস ইউএ বিয়োগফল, তাহলে mg যদি কমন নিই, দেখো পুরো থাকছে h2 মাইনাস h1, তাই না? এবার h2 মাইনাস h1 একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এতটা h2, এখান থেকে এতটা h1, তাহলে h2 মাইনাস h1 করলে এটা পাবো না। অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, ইট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার পথ। h2 মাইনাস h1 করলে আমি বৃত্তাকার পথটির ব্যাস পাবো। যখন আমাকে, এটা তো আমি করে দেখালাম, এর পরের বার থেকে আর করে দেখাবো না, যখনই আমার এই ধরনের কেস আসবে, আমি দেখব ওই দুটো বিন্দুর মধ্যে সরাসরি কতটা ভার্টিক্যাল হাইট আছে। সেই ভার্টিক্যাল হাইটকে এমজি দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে স্থিতিশক্তির পার্থক্য। এখানে এ আর বি বিন্দু বলছে দুটোর মধ্যে ভার্টিক্যাল হাইট কত, ডায়ামিটারের সঙ্গে সমান। তাহলে এমজি ইনটু ডায়ামিটার, দ্যাট উইল বি চেঞ্জ ইন পোটেনশিয়াল। তাহলে এখানে আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু এমজি ইনটু ডায়ামিটার মানে 12, এন হচ্ছে সূত্র দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 12। উভয় পক্ষ থেকে এম কেটে দাও, তাহলে পড়ে থাকছে, দেখো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 4gl। তাহলে পড়ে থাকছে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 4gl, যা ভি সমান √gl, তাহলে ভি স্কোয়ার সমান gl প্লাস 4gl, তাহলে পড়ে থাকছে 5gl। তাহলে ফাইনালি আমার পড়ে থাকছে সর্বনিম্ন বিন্দুতে বেগ ইকুয়াল টু √5gl। দেখো, এই বেগটা পেয়ে গেলাম √5gl, আর এটা যদি আমি ক্রিটিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে √gl। পরীক্ষায় এইগুলোই তোমাকে বার করতে দেবে। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, সর্বনিম্ন বিন্দুতে বেগ কত বের করে দিয়েছি, সর্বোচ্চ বিন্দুতে টানটা 0 ধরেছি, তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান কত ওটাও বের করতে দেবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে দেখাও সর্বনিম্ন বিন্দুতে √5gl বেগ প্রদান করলে সেটি একটি বৃত্তাকার পথ অবলম্বন করবে।
the velocity that must be provided at the minimum point will be root over 5gl to complete the circular path. Okay? আচ্ছা, এবার বাকি রইল টেনশন ইন দ্য বটম পজিশন। এই রিলেশন থেকে করব ফ্রম ইকুয়েশন নাম্বার 1 T1 সমান দিস, তাহলে আমার পড়ে থাকছে T1 ইকুয়াল টু mg প্লাস m u স্কয়ার বাই l, তাহলে পড়ে থাকছে mg প্লাস m বাই l u স্কয়ার মানে 5gl, l l কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 5mg, তাহলে 5mg প্লাস 5mg প্লাস mg 6mg, তাহলে কি পড়ে থাকছে 6 ইনটু ওয়েট অফ দা অবজেক্ট। এটাও প্রমাণ করতে দেয় যে দেখাও সর্বনিম্ন বিন্দুতে টান বস্তুটির ওজনের ছোট। ঠিক আছে, এটা গোটাটাই একটা প্রবলেম হিসেবে ভাববে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 + 1 + 1 সার্কুলার পাথে মোশন দেবে, নিয়ে বলবে ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যাট দ্য টপ পজিশন অ্যান্ড বটম পজিশন, অলসো ফাইন্ড আউট দ্য টেনশন ইন দ্য বটম পজিশন। সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দুতে বেগ বের করতে দেবে, আর সর্বনিম্ন বিন্দুতে টান বের করতে দেবে। দেখে নিও, ছবি এঁকে ইকুয়েশন লিখে, মানে গোটাটাই লিখে লিখে প্র্যাকটিস করবে, তা না হলে করতে পারা যাবে না।